হিন্দু মহাকাব্য মহাভারতের নায়ক পাণ্ডব ভ্রাতারা কুরুক্ষেত্র যুদ্ধে ভাতৃহত্যা ও ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে উদ্ধার পেতে গিয়ে শিবের খোঁজ করতে করতে উপস্থিত হয়েছিলেন বারাণসী শহরে। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলির একটি হল বারাণসী। গাঙ্গেয় উপত্যকায় এই শহরে জনবসতি, বৈদিক ধর্ম ও দর্শন শিক্ষা কেন্দ্রটি স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 11 কিংবা 12 শতাব্দীতে। আর এই জন্য বারাণসীকে বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি মনে করা হয়। 16 শতাব্দীতে মোগল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় এই শহরে ভগবান শিব ও বিষ্ণুর 2টি বিশাল মন্দির নির্মাণ হয় এবং পুনের রাজা এখানে দেবী অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এই যুগেই 200 মিটার দীর্ঘ আকবরী সেতু নির্মাণের কাজ শেষ হয় এবং পর্যটকেরা আবার এই শহরে আসা শুরু করেন। সুপ্রাচীন এই শহরের গঙ্গা নদীর তীরে প্রায় 84টি ঘাট রয়েছে, যার বেশিরভাগ স্নান ও পূজা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। छाई घटा घनघोर राम, छाई घटा घनघोर पपिहा मचावे शोर राम, छाई घटा घनघोर, छाई घटा घनघोर पपिहा मचावे शोर शोर, छाई घटा घनघोर बदरा कारे बदरा कारे घिर घिर অসিঘাট বারাণসীর দক্ষিণ প্রান্তে গঙ্গা ও অসি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা শুম্ভ ও নিশুম্ভ রাক্ষসদের উপর বিজয় অর্জনের পর অসিঘাটের কাছাকাছি অবস্থিত দুর্গাকুণ্ডে বিশ্রাম নেন। চলতে চলতে নজরে পড়ল তুলসী ঘাট, যার আগের নাম ছিল লোলার্ক ঘাট। বিখ্যাত কবি তুলসীদাসের নামানুসারে এই ঘাটের নামকরণ করা হয়েছে। 1941 সালে শিল্পপতি বলদেও দাস বিড়লা এই ঘাটকে পাকা করেন। কিন্তু এটা কি? নান্দনিক এই স্থাপত্যের গায়ে এই পঙ্কিলময় পরিবেশ যেন মুহূর্তের মধ্যে কালিমালিপ্ত করে দিল। পান গুটখার দাগ যেন দৃশ্য দূষণ করে দিল।
রেওয়াঘাট লালা মিশিন নামে হয়েছিল, যিনি এই ঘাটটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে এই ঘাটটি লীলারাম ঘাট নামেও পরিচিত হয়। 1879 সালে রেওয়ার রাজা এই ঘাটটি ক্রয় করেন এবং পর্যাপ্ত মেরামতি করেন, যা আজও রেওয়াঘাট নামে পরিচিত। 1955 সালে কাশীর রাজা এই রেওয়াঘাট বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেন, যা ছাত্রদের কলা এবং সঙ্গীতের চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানেও সেই একই দৃশ্য দূষণ। কিছু চা বিক্রেতার দোকান এই স্থাপত্যের চত্বরে গড়ে উঠেছে, যা অত্যন্ত বেদনাদায়ক বলে মনে হলো। বেনারসের পৌর নিগমের তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও এই কার্যাবলী খুবই যেন নিয়ম বিরুদ্ধ বলে মনে হলো। একে একে নজরে পড়ল স্থাপত্যগুলোর নানাবিধ নির্মাণ শৈলী। সরু খাড়া সিঁড়ি যেন এখানকার আলাদা বৈশিষ্ট্য বহন করে। তারপর নজরে আসলো দিগম্বর জৈন মন্দির। কিন্তু এখানেও তো দৃশ্যত ছন্দপতন ঘটল সৌধের ওপরের দিকে একটি মনোহারী দোকানকে দেখে। মনে হয় বর্তমান মালিকানাধীন অনুমতিতেই এখানকার সদস্য এই দোকানটি চালাচ্ছেন। এরপর নজরে এলো মাতা আনন্দময়ী ঘাট। ভারতের আধ্যাত্মিক সাধিকা মাতা আনন্দময়ীর নামানুসারে এই ঘাটের নামকরণ। নিষাদরাজ ঘাট, এটি বারাণসীর একটি ছোট ঘাট, যা প্রহ্লাদ ঘাট এবং রানী ঘাটের মাঝখানে অবস্থিত। তবে এই ঘাটের কোনো ধর্মীয় গুরুত্ব নেই। মূলত এই ঘাটে জেলেদের আবাস ছিল। তারপরে নজরে এলো পঞ্চকোট ঘাট। বাংলার পঞ্চকোটা রাজা 19 শতকের শেষার্ধে এই ঘাট এবং একটি প্রাসাদ নির্মাণ করেন। তবে ধর্মীয় গুরুত্বের দিক থেকে এর প্রাসঙ্গিকতা কিন্তু কম। যাই হোক, চলতে চলতে এরপর নজরে আসলো প্রভুঘাট। একটু এগিয়ে গিয়েই প্রভুঘাটের নজর আমার দৃষ্টি আকর্ষণ করল। তবে এই ঘাটের ইতিহাস সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারিনি। আপনাদের কাছে আবেদন, আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। চলতে চলতে দেখতে পেলাম এক চিত্রশিল্পীর তাঁর রং ও তুলির ছোঁয়ায় প্রাচীন এই স্থাপত্য যেন জীবন ফিরে পেয়েছে, যা নির্দিষ্ট মূল্যে বিক্রয়ও হচ্ছে। এরপর দেখে নিলাম চলতে চলতে চেত সিং ঘাট। এটাও যেন
এই পুরনো স্থাপত্যটা শরীরের মধ্যে যেন আলাদা একটা মূর্ছনা তৈরি করে দিল। এইভাবে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য নাগা সাধুদের আখড়ায়। সারিবদ্ধভাবে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্বলিত সাধুদের অস্থায়ী আখড়া দশাশ্বমেধ ঘাট পর্যন্ত গড়ে উঠেছে, যা কুম্ভ মেলার পরবর্তী সময়ে কিছুদিনের জন্যই সরকারি আনুকূল্যে এদের অবস্থান। বারাণসীর এই ঘাট ভ্রমণের সংক্ষিপ্ত উপস্থাপনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রুচিসম্মত হয় তবে লাইক এবং শেয়ার করবেন। আর এই রকম তথ্যচিত্র জানতে ছোট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার।